মেহেদি আর কথা বাড়ালো না, চুপচাপ ফোন কাটলো। কাব্য ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে নিজের ভেজা টি শার্ট খোলায় মন দিল। টি শার্ট খোলার সময় ওর সহসাই চোখ গেল ভেজা জ্যাকেটটার দিকে, যা কুহু ফেলে দিয়েছে। সম্ভবত ওর উপর রাগ করি কাব্য ভেজা টি শার্ট আর ওই জ্যাকেটটা হাতে নিয়ে ওয়াশরুমে গোসল করতে গেল। কুহুর জ্ঞান ফিরেছে প্রায় 3 ঘন্টা ধরে। আধো আধো চোখ খুলে যখন ও তাকালো, সর্বপ্রথম কবিতার উৎকণ্ঠিত মুখটাই ওর চোখে ধরা দিল। কবিতা কুহুর জলপট্টি দিতে দিতে হয়তো ঘুমে একপাশে শুয়ে পড়েছেন। কুহু মাকে ডাকতে চাইল, অথচ গলায় যেন পাথর বাঁধা। কেমন যেন কথা আসছে না ভেতর থেকে, শুধু কোনো রকম অস্ফুটে ডাকলো। উম আ- বাকিটা আর বলতে পারলো না, কথা আসছে না আর। কুহুর দুর্বল হাতটা কবিতার আঙুল আঁকড়ে ধরতে চাইল। কবিতা কুহুর হাতের নরম আগুন সমান স্পর্শ পেয়ে তড়িৎ চোখ খুলে মেয়ের দিকে তাকালেন। কুহু মাকে দেখে অপলক তাকিয়ে আঙুলটা আরো শক্ত করে ধরো চেপে। কবিতা মেয়ের চুল গুছিয়ে দিতে গিয়ে কম্পিত গলায় ডাকলেন, কুহু, এই তো মা, তোমার পাশে। কি লাগবে আম্মু? কুহুর জ্ঞান ফিরেছে শুনে সাদা তো দৌড়ে এলেন মেয়ের পাশে। কুহু কথা থামে, অপলক তাকিয়ে রইল বাবা মায়ের উৎকণ্ঠায় ছেয়ে যাওয়া মুখ দুটোটিকে। কবিতা আবার কুহুর কপাল ছুঁয়ে দিতে দিতে সাদাতকে বলেন, জ্বরটা একটু নেমেছে মনে হচ্ছে। থার্মোমিটারটা কোথায়? একটু দিন, মেপে দেখি। সাদাত এনে দিলেন থার্মোমিটার। কুহু কবিতা মাপলেন, তবুও 101 জ্বর এখনো গায়ে। কবিতা থার্মোমিটার রেখে আবার কুহুর পাশে বসলেন। কুহু মায়ের হাতটা আবারও চেপে ধরে দুর্বল হাতে। কবিতা চুপ করে মেয়ের পাশটায় বসে মেয়ের চুলে বিড়ি কেটে দিয়ে দিয়ে বলেন, কিছু খাবে আম্মু? ক্ষুধা পাইনি, স্যুপ দেই মা? কুহু এবার বাবা মা দুইজনের দিকে তাকালো। সাদাত একটু দূরে দাঁড়িয়েছিলেন, কুহু তাকেও হাতের ইশারায় ডাকলো। সাদাত মেয়ের পাশে বসে বললেন। সাদাত কবিতার দিকে চেয়ে কুহু অস্ফুটে বলল, আম সরি। কবিতা সাদাত মেয়ের দিকে ফ্যাল ফেলে চোখে চেয়ে থাকেন শুধু। কুহু কোনো রকম কান্না আটকে রেখেছে, নাকের পাটা বারবার ফুলেছে কান্নার তোপে। কুহু চায় না এই মানুষ দুটোকে অহেতুক চিন্তা দিয়ে কষ্ট দিতে। এরা এসব শুনলে পাগল হয়ে যাবে। কুহু তাই বাবা মায়ের হাতটা ধরল আলতো করে। দুজনের হাতের ওপর হাত রেখে ঢোক কেড়ে একটা। মুখটা জ্বরের তোপে তেতো হয়ে আছে, ঢোকটাও তাই আজ তেতো। কুহু সেসব পাত্তা না করে দুর্বল গলায় বলে উঠল, আব্বু, সাদাত মেয়ের হাতটা ধরে অপর হাত ওর গালে রাখেন। বলো। কুহু থেমে থেমে বলতে চাইল, আমরা ঢাকা যাব আজ, এক্ষুনি। সাদাত কবিতা দুজনেই অবাক, একে অন্যের মুখের দিকে চাওয়াচাই করে শুধু। কবিতা মেয়ের হাতে চাপ দিয়ে বললেন, সাজেক ঘুরবে না আর? কুহু স্রেফ নাবোধক মাথা নাড়ে। মিনমিন করে স্রেফ বলল। সব মরে গেছে। কুহুর মিনমিন করে বলা কথা সাদাত কবিতা শুনতে পেলেন না। কবিতা সাদাতের দিকে চেয়ে এবার বলেন, মেয়েটার জ্বর বাড়ছে, কিছু হয়ে যাওয়ার আগে ঢাকায় ফিরে ভালো ডাক্তার দেখানো উচিত। সাদাত এদের সায় দিলেন। পকেট থেকে ফোন বের করতে করতে বললেন, ভাইয়াদের খবর দিই তাহলে, ব্যাগ গোছানো লাগবে। কুহু ওনাকে দুর্বল হাতে তখনই আটকে দিল। সাদাত মেয়ের মুখের দিকে তাকালেন। কুহু দুর্বল গলায় এবার জেদ নিয়ে বলল, শুধু আমরা আব্বু, আমি, তুমি, আম্মু, আর কেউ না, কেউ না আর। বলতে বলতে কেসে উঠল কুহু। কবিতা দ্রুত কুহুকে পানি দিলেন। ওদিকে কুহুর এত জেদ গলার জোর দেখে সাদাত ফোন হাতে অবাক হয়ে তাকিয়ে রইলেন মেয়ের দিকে। সাজেকের আকাশ থেকে মেঘ সরেছে অনেকক্ষণ, অথচ মনের মেঘটুকু যা সিদ্দিক রমণী সাজেক থেকে বই নিয়ে যাচ্ছে সুদূর ঢাকা, তাকে মুছেছে বা মুছবে কখনো কে জানে কার ভাগ্যের লেরা। কুহু তখন ঔষধ খেয়ে ঘুমে বেহুশ, অথচ কতটা দুঃখে কষ্টে মূর্ছা গেলে ঘুমের মধ্যেও কুহুর চোখের কোনটুকু বয়ে যাচ্ছে অশ্রুর দাগ। কবিতা সেটা আঁচল দিয়ে বারবার মুছে দিতে দিতে নিজেও ফোপাচ্ছেন। কুহুকে ডেকে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে তার কি হয়েছে। এই সাজেকে কে এই মেয়েটাকে কষ্ট দিল, কে দুঃখের বানে ক্ষতবিক্ষত করে দিল তার ছোট আদুরে মেয়েটার মনটুকু। ওই দিনই চঞ্চল কুহুর তীব্র জেটটুকু সাদাতকে টেনে নিয়ে গেল তার বড় ভাইয়ের রুমটায়। সাদাত আনোয়ার একটা রুমে বসে আছেন, ওদের পাশটায় সাদাব সোফাতে বসে দুই ভাইয়ের নীরবতা দেখছেন। এক পর্যায়ে সাদাফি নীরবতা ভেঙে কথা তুললেন, এটা কেমন ছেলে মানসিকতা মেজো ভাইজান? হুট করে কাউকে না জানিয়ে আপনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন চলে যাবেন। আমাদের এমন ট্যুর বারবার দেওয়া হয় না। এবার যখন 3 ভাই ব্যস্ততা ফেলে আসলাম, আপনি এমন হুটকাতি করছেন। সাদাত সাদাফির দিকে চেয়ে বলেন, আমি নিরুপায় সাদ।
আনোয়ার এবার কথা তুললেন এই কথার বিপরীতে। তোদের ছেলে মানুষে দেখে আমি আশ্চর্য হচ্ছি। একটা দিনের অর্ধেক চলে গেছে, তুমি বলছো এখন চলে যাবে, তাও একা, আমাদের রেখে। এটা কেমন কথা? তোমার কাছে মনে হচ্ছে না বাচ্চাদের সাথে থেকে তুমিও বাচ্চা হয়ে যাচ্ছ? সাদাত এই কথার উত্তরে কি বলবেন ভেবেই পাচ্ছেন না। বড় ভাইয়ের এমন প্রশ্নে এবার তাই না চাইতেও সত্য কথাটাই তুলে ধরেন। বললেন, কুহু জেদ করেছে, ও চলে যাবে, একমতো থাকতে চাইছে না আর। ওর এই অসুস্থতায় ওর জেদটা ফেলে দিতেও পারছি না। মেয়েটা এখানে আসার পর থেকেই কেমন যেন হয়ে গেছে, আমি ওকে এভাবে দেখতে পাচ্ছি না আর। সাদাতের কণ্ঠে কিছু একটা ছিল, তাই আনোয়ারকে হাল ছাড়তেই হলো। ভাইজির তীব্র জেদটুকুকে বিনা প্রশ্নে প্রশ্রয় দেওয়া ছাড়া আর কিছু উপায় খুঁজে পেলেন না, তাই হাল ছেড়েই বললেন, আচ্ছা, তুমি যা ভালো ভেবেছো। আমি কাব্যকে বলে দিচ্ছি ও তোমাদের সাথে যাক। একা অসুস্থ মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না। সাদাত মেনে নিলেন। কুহু সবার সাথে যেতে সমস্যা নিশ্চয়ই, শুধুমাত্র কাব্য সাথে গেলে তেমন মানা করবে না ভেবে বসলেন। আনোয়ার কল দিলেন কাব্যকে। কাব্য খানিক পর রুমে আসলো। সবেই ও গোসল সেরেছিল। টাওয়াল খুলে কোনো রকম কাপড় পরে আনোয়ারের রুমে এসে দাঁড়ালো। ডেকেছিলেন আব্বু? বলতে বলতে আনোয়ারের পাশে সাদাতকে দেখে কাব্য অবাক হলো। সাদাতকে বসা থেকে ডাকা দেখেও আর ৭-৫ না ভেবে জিজ্ঞেস করে বসল। কুহুর জ্ঞান ফিরেছে যাচ্ছ? সাদাত মাথা নাড়লেন। ফিরেছে, কিন্তু কিছুটা অদ্ভুত ব্যবহার করছে কেন জানি। কাব্য চুপ থাকলো এ কথার উত্তরে। এই একটা বিষয়, ভালোবাসা কতটা দূরত্ব এনে দিয়েছে কুহু কাব্যের মধ্যে। একজন অপরজনের কথা জিজ্ঞেস করতেও সংকোচ হচ্ছে এখন। যে কুহু কাব্যের আশেপাশে ঘুরঘুর করতো, কাব্য যাকে আদর করতো, বায়না পূরণ করতো অবলীলায়, এই একটা সময় এসে সে জেনে বসল কুহুর ওর প্রতি যা ছিল সব ভালোবাসার কারণে ছিল। কাব্য ব্যাপারটা মেনে নিতেই পারছে না এখন অবধি। কাব্যকে আনোয়ার গম্ভীর স্বরে বলেন, কুহু ঢাকা যেতে চাইছে আজ এক্ষুনি। তুমি ওদের নিয়ে যাও ঢাকায়। এতটা পথ অসুস্থ কুহুকে নিয়ে সাদাত পারবে না যেতে। কাব্য ভ্রু কুচকে ফেলল। কুহু ঢাকা যাবে কেন? এর ওপর জেদের জন্যই? হতাশ শ্বাস ফেলল কাব্য। কুহুর সামনে ওর যাওয়াটা এখন উচিত হবে না ভেবেই কাব্য আনোয়ারকে বলল। আমি স্নিগ্ধকে বলে দিচ্ছি ও নিয়ে যাক। আনোয়ার ছেলের দিকে চেয়ে বললেন, স্নিগ্ধ থাক আমাদের সাথে। তুমি এর আগে সাজেক এসেছো, ঘুরেছো, তোমার আর সাজেক নতুন করে দেখার কিছু নেই। তুমি যাও সাদাতের সাথে, ব্যাগ রেডি করে ফেলো, ওরা একটু পরে বেরোচ্ছে। কাব্য কি করবে আর ওর মজার দ্বন্দ্ব তো আনোয়ার জানেন না, তাই এমনটাই বলা স্বাভাবিক। কাব্য সাদাতের দিকে চেয়ে বলল, আমি রেডি হয়ে আসি, বাসের টিকিট অনলাইনে কেটে নেব। কুহুকে এক হাতে ধরে রেখেছেন কবিতা। কুহু গায়ে তখনও প্রচণ্ড গা কাঁপিয়ে আসা জ্বর। গায়ে একটা জ্যাকেট জড়িয়েও শীত কমছেই না, তাই তার ওপরে শাল জড়িয়ে দিয়েছেন কবিতা। কুহু দুর্বলতায় চোখ বন্ধ হয়ে হেরে পড়তে চাইছে একপাশে বারবার। কবিতা ওকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বারবার। কুহু দুর্বল হাতে মায়ের শাড়ির আঁচলটুকু খামচে ধরে রেখেছে। কাব্য রুমটাকে লাগেজ নিয়ে বেরিয়ে এসেছেন। কুহু দাঁড়িয়েছিল। সেই সময় কাব্য নিজের লাগেজ নিয়ে ওদের সামনে এলো। কুহু অযথাই সবার আগে চোখটা কেন যেন জেল পায়ের দিকে, কাব্যের পায়ের দিকে গেল। এডিডাসের এই জুতোটা কুহু ভীষণ চেনা। জুতোর মালিককে চিনতে পেরেই দুর্বল ভঙ্গিতে চোখটা তুলে তাকালো কুহু। কাব্য এক হাতে লাগেজ ওর পায়ের কাছে রেখে মোবাইলের টিকিট বুক করছে। কুহুর ওর দিকেই অপরক চোখে কিছুক্ষণ ওভাবেই তাকিয়ে রইল। তীব্র জ্বরটুকু ওকে নিমিষেই ভুলিয়ে দিল আজ কি কি ঘটে গেছে ওর ছোট্ট জীবনটায়। ভুলে গেল নিজের হৃদয় ভাঙার কথাটুকু কি অবলীলায়। ও চেয়েই রইল ভালোবেসে, যত্নে, আদুরে ভঙ্গিতে। হঠাৎ কাব্য ফোন থেকে চোখ তুলে কুহুর চোখে চোখ কেমন করে যেন পড়ে গেল। কাব্য কুহুর দিকে তাকিয়ে দেখে কুহু এতক্ষণ ওকেই দেখছিল। কাব্য সেটা বুঝতে পেরে আলগোছে ওভাবেই কুহুর চোখ থেকে নিজের চোখটা নামিয়ে নিল। একটু অপ্রস্তুত হয়ে অন্য পাশে তাকিয়ে ফেলল। এতক্ষণে এত সময় পর কুহুর মাথায় আচমকা খেলে গেল সমস্ত ঘটনা একের পর এক। কুহুর চোখে সিনেমার স্ক্রিনের ন্যায় ভেসে উঠল আজকের সকালের পুরোটা দৃশ্য। কুহু দেখতেই থাকলো। দেখতে দেখতে ওর জেদ তরতর করে বাড়তে থাকে। বাড়তে বাড়তে একসময় যখন আকাশচুম্বী হয়ে আসে, কুহু দুর্বল গলায় চিৎকার করে ডাকে, আব্বু, আব্বু। সাদাত রিসিপশনে দাঁড়িয়ে সব ফর্মালিটিস পূরণ করছিলেন। কুহুর চিৎকারে কাব্য নিজেও হতভম্ব। কি হয়েছে সিকলা? কাব্য আগ বাড়িয়ে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করতে চাইলে হঠাৎ ওর পা আটকে গেল, কারণ কুহু অন্য পাশে মুখ ফিরিয়ে নিয়েছে। সাদাত আসছেন এদিকেই।
কাব্য চুপচাপ আলগোছে নিজেকে পিছিয়ে নিল দু কদম। সাদাত তাড়াহুড়ো ভঙ্গিতে মেয়ের গরম শরীরটা নিজের বাহুতে আগলে নিলেন। উৎকণ্ঠা নিয়ে বললেন, কি আম্মু, শরীর বেশি খারাপ লাগছে? কুহু অসুস্থ অবস্থাতেই চিবিয়ে চিবিয়ে বলল। আমি একা ঢাকা যাব বলেছিলাম। সাদাত কুহুর কথা শুনে কাব্যের দিকে তাকালেন। কাব্য দুই বাপ মেয়ের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। ও শুধু শুনে যাচ্ছে, দেখে যাচ্ছে ছোট কুহুর বিশাল এবং তীব্র জেদের কথা। সাদাত কাব্যের থেকে চোখ সরিয়ে কুহুর দিকে তাকিয়ে বুঝিয়ে বললেন, কাব্য তো আমাদের পৌঁছে দিতে হবে। বড় ভাইজান ওকে বলেছেন আমাদের সাথে যেতে। ও যাক আমাদের সাথে। কুহু কাব্যের দিকে ঘুরেও তাকালো না, কিন্তু কাব্য ওর দিকেই তাকিয়েছিল। কুহু হাঁপাচ্ছে বারবার। ও সেভাবেই শুধুমাত্র সাদাতের দিকে চোখে চোখ রেখে বলল। ওনাকে চলে যেতে বলো আব্বু, প্লিজ। কবিতা হাঁ করে কাব্যের দিকে একবার তো আরেকবার কুহুর দিকে তাকাচ্ছেন। ওনার মনে কিছু একটা খটকা লাগছে। যতদূর মনে পড়ে কুহু তার কাব্য ভাইয়ের জন্য পাগল ছিল। কাব্যকে ভীষণ মানত ও। কাব্যের ধমকে ভয় পেত ভীষণ। আর এখন কাব্যের সামনে এসব শোনাচ্ছে ওকে। কবিতা কাব্যের দিকে তাকালেন। কাব্য ভীষণ স্বাভাবিকভাবেই কুহুর এসব আচরণ দেখে যাচ্ছে, যেন ওর এসবে কিছুই হচ্ছে না, বরং দেখা যাচ্ছে কাব্য ভীষণ অভ্যস্ত এসবে। কবিতা দেখেই যাচ্ছে দুপক্ষের অদ্ভুত আচরণ। সাদাত মেয়ের মাথায় হাত বোলান, বুঝিয়ে আবার কিছু বলতে যাবেন, তার আগেই কুহু এবার কাঁদো কাঁদো কণ্ঠে কাতর গলায় বলে বসল। প্লিজ আব্বু। ব্যাস, মেয়ের কান্নায় সাদাত হার মানেন। অসহায় চোখে কাব্যের দিকে তাকালেন উনি। কাব্য এতক্ষণ ভ্রু কুচকে কুহুকে দেখে যাচ্ছিল। চঞ্চল আদরে কুহুর জীবনে প্রথম করা ওর বিপক্ষে মারাত্মক জেদ ও নির্বিকার দেখে যাচ্ছিল এক ফোঁটা অভিযোগ না করেই। কাব্য সাদাতকে ওর দিকে তাকাতে দেখে স্বাভাবিকভাবেই বলল। আমি চলে যাচ্ছি, বাসের টিকিটটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। সাদাত কি বলবেন, শুধু চুপ করে থাকলেন। কাব্য ওদের বাসের টিকিটটা সেন্ড করে দিলেও সাদাত কুহুকে ছেড়ে কাব্যের নিয়ে দু কদম এগিয়ে গেলেন। তারপর কাব্যের কাঁধে হাত রেখে অপরাধ বোধ নিয়ে বলেন, কাব্য, মেয়েটার পক্ষ থেকে আমি সরি বলছি। তুমি কিছু মনে নিও না। আমি ওর সঙ্গে কথা বলবো ঢাকা গিয়ে। ওর সমস্যা জেনে একটা সমাধান বের করবো আমরা। টেনশন নিও না, হ্যাঁ? কাব্য শুধু শুনল, তারপর সাদাতের দিকে সে জবাবে বলল। আমি কিছু মনে করিনি চাচু। তারপর কাব্য লাকিজ হাতে যেভাবে এসেছিল ওভাবেই চলে যাচ্ছে আবার। কুহুর মাথাটা আবার তুলে তাকালো। টলমলে চোখে কাব্যের যাওয়ার দিকে চেয়ে রইল। কান্না উপচে আসছে ওর ভেতরটা থেকে। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে এই মুহূর্তে। কাব্য ভাইকে ওভাবে কুহু অপমান করতে চায়নি, কিন্তু কুহু নিরুপায়। নিরুপায় নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছে। কাব্য ভাই সাথে গেলে কুহু যা চাইছে সেটা কিছুতেই হতে দেবেন না। কিন্তু কুহু তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ও সেটা করেই ছাড়বে। বোকা কুহু জ্বরের ঘোরে কি ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেটাও নিজেও হয়তো তখন বুঝে উঠতে পারেনি। জ্বর কুহুকে এতটাই কাবু করে ফেলেছে, আশেপাশে হিতাহিত জ্ঞান লোপ পেতে শুরু করেছিল তখন কুহুর। আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো ওই ছোট আবেগী কাব্য ভাইয়ের ভাষায় টিনেজ মেয়েটার। কুহু ঢাকায় ফিরেছে একদিন হয়েছে। কবিতা আজ মেয়ের রুমে শুয়েছেন। কবিতা মেয়েকে ঘুম পাড়িয়ে নিজেও যখন নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন, কুহু তখন চুপচাপ শব্দ না করে মায়ের পাশটা থেকে উঠে দাঁড়ালো। তারপর কুহু নিজের রুমের প্রতিটা কোণা থেকে কাব্য ভাইয়ের থেকে চুরি করে আনা প্রত্যেকটা জিনিস বের করে একটা লাগেজে বন্দি করলো। কাব্য ভাইয়ের চুরি করে আনা জ্যাকেট, শার্ট, টি শার্ট, খালি পারফিউমের বোতল সব লাগেজে ঢুকিয়ে সেটা তালা মেরে টেনে এনেছে ওই দুর্বল শরীরেই স্টোর রুমটায়। এটা সেই রুম যেখানে কেউ কখনো দরকার ছাড়া যাওয়া আসা করে না। কুহু লাগেজটা ছুঁড়ে ফেললো স্টোর রুমের একপাশে। তারপর ধীরে সুস্থে সেটার পাশে অনেকক্ষণ কেন যেন বসে রইল। তারপর কি মনে করে লক করে ফেলা তালাটাও খুললো ধীরে হাতে। লাগেজ থেকে একটা জ্যাকেট কি মনে করে নিজের হাতেও নিল। এটা সেই জ্যাকেট যা দেখে কুহু সর্বপ্রথম কাব্য ভাইয়ের প্রেমে পড়েছিল। একটা জ্যাকেট, একটা ডেনিম জ্যাকেট। কুহেলিকা সিদ্দিক কুহুর ভীষণ শখের জ্যাকেট। কুহুর চোখ বেয়ে তখন আপনা আপনি অশ্রু গড়িয়ে পড়ল। কুহু ডাক টেনে জ্যাকেটটা নিজের গায়ে জড়ালো উন্মাদের মতো। চোখ বেয়ে তখন ঝরছে অবিরাম অশ্রু। তারপর কুহুর হৃদয়ের অনুভূতি তুঙ্গে তুলে দিতে না গিয়ে এসে বাড়ি খেলো কাব্য ভাইয়ের গায়ের মারাত্মক সুঘ্রাণ। কুহু জোরে একটা শার্ট ফেলে জ্যাকেটটাতে একটা শেষবারের ন্যায় চুমু খেলো। নাক টেনে টেনে ভাঙা গলায় বিড়বিড় করে বলে গেল, আমি আপনাকে এতটা ভালোবেসে নিজেকে কিভাবে হারিয়ে ফেললাম। এই দুনিয়ার সবার ভালোবাসা আমার কাছে এখন কেমন মিথ্যে মনে হচ্ছে। সবাই স্বার্থপর, সবাই। আপনি তো আরো বড় স্বার্থপর কাব্য ভাই। আপনি তো আমায় ছেড়ে দিলেন পাষাণের মতো, কিন্তু আমি আপনাকে ছেড়ে দিতে পারবো না কাব্য ভাই। সজ্ঞানে আপনার সঙ্গে অন্য নারীকে দেখার মতো অত সাহস আমার মধ্যেও বেঁচে নেই।
বেঁচে থেকে মরে যাওয়ার চেয়ে। কুহু নাক টানে, চোখের অশ্রু গালে মাখামাখি হয়ে করুণ অবস্থা। কুহু আবার বলে যায়, আ- আমি চলে গেলে আপনি নিস্তার পাবেন কাব্য ভাই, তাই আমি কুহিলিকা সিদ্দিক কুহু আপনাকে নিস্তার দিলাম। যান, আজ থেকে মুক্ত আপনি। কুহু কথাটা বলে হাউমাউ করে কেঁদে জ্যাকেটটা টেনে হিস্ট্রে খুঁড়ে ফেললো নিজের শরীর থেকে। শরীরটা আবারও হেলে পড়তে চাইলে দ্রুত একটা টেবিল ধরে নিজেকে সামলালো কুহু। জ্বরটা বোধহয় আবার বেড়েছে, কেমন যেন চোখ বুঝে আসতে চাইছে বারবার। কুহু ঠোক গিরে কোনো রকমের জ্যাকেটটা আবার লাগেজে ভরে তালা লাগালো। তারপর নিজের গাটা কোনো রকম টেনে হিস্ট্রে নিয়ে আসলো স্টোর রুম থেকে। নিজের রুমে এসে দেখে কবিতা এখনো ঘুমিয়ে আছেন। কুহু মৃদু হাসল। জ্বরের মধ্যে রক্তিম মুখে ওই হাসি ভীষণ ভয়ঙ্কর দেখালো। মায়াবী কুহুর চোখ মুখ একদিনেই দেবে গেছে কুঠুরিতে। কুহু পা টেনে টেনে বিছানার পাশে মায়ের মাথার কাছটায় বসল। কবিতাকে ভীষণ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কি মিষ্টি দেখাচ্ছে মায়ের মুখটা। কুহু ভীষণ আদরে মায়ের চুলে হাত বুলিয়ে দিতে ভাঙা গলায় বলল, আ- আমি সরি আম্মু। আমি আমায় তোমরা কোনোদিনও মাফ করো না। মনে রেখো, আমি তোমাদের মনের মধ্যে সবচেয়ে বেঁচে থাকবো সব সময়। বাস্তবে নাই বা থাকলাম তাতে কি? কুহু এবারেও হাসল। কান্নার মধ্যে ওই হাসি কেমন একটা দেখালো যেন। কুহু নাক টেনে হেসে আবার বলার চেষ্টা করে, এই বেঁচে আছি বলে কি তোমাদের মনে হয়? এই হৃদয়, আমার হৃদয় তো সেই কখনই মরে গেছে। বাকি যা আছে সেটুকু শুধুই একটা দেহ। ওটা না বেঁচে থাকলেও চলবে। চলবে না আম্মু? প্লিজ আমার জন্য কেঁদো না। তোমরা ভালো থেকো। জানো আমার এখন কি মনে হচ্ছে সবচেয়ে বেশি? এই যে আমি বিহীন, তোমরা সবাই আনন্দে থাকবে, একসাথে শপিং করবে, গানের কলি খেলবে, সাজেক থেকে শুরু করে অনেক ট্যুর দিবে। কিন্তু আফসোস, আমি ওসব দেখবো না, দেখার জন্য রইবই না আর। কুহু আবার হাসল। মায়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ ওর চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু কবিতার কপালে পড়তেই কবিতা ঘুমের মধ্যেই ভ্রু কুচকে ফেললেন। কুহু সঙ্গে সঙ্গে সাবধান হয়ে নিজের চোখের জল মুছে নিল। বিছানা থেকে উঠে আলগোছে লাইটটা বন্ধ করে উঠে দরজা লাগিয়ে বেরিয়ে গেল নিজের রুম থেকে। বাবা ওই রুমে ঘুমাচ্ছেন। কুহু এবার তার রুমেও গেল। বিছানার পাশে একটা আধ খুলে রাখা পত্রিকা, এটা পড়তে পড়তেই ঘুমিয়েছেন সম্ভবত। কুহু জোরে একটা শ্বাস ফেল। শ্বাসকষ্ট হচ্ছে ওর ভীষণ। কুহু সাদাতের চোখ থেকে চশমা খুলে একপাশে সাবধানে রাখলো। বাবা আলোতে ঘুমাচ্ছেন দেখে টেবিল লাইটটা বন্ধ করে দেওয়ার সময় হঠাৎ পত্রিকায় দিকে নজর গেল। পত্রিকায় একটা পৃষ্ঠায় বড়সড় অক্ষরে লেখা, প্রেমিকের কাছে ধোঁকা খেয়ে প্রেমিকার আত্মহত্যা। কুই স্থির হয়ে চেয়ে রইল ওই হেডলাইনের দিকে। পরপর কেমন করে যেন হাসল। সাদাতের দিকে চেয়ে মাথায় হালকা কাত করে বিড়বিড় করলো, কাল থেকে তোমার মেয়েও ওই হেডলাইনে থাকবে। ঘুমাও আব্বু, তুমি ঘুমাও। তোমরা জেগে থাকলে আমি চলে যেতে পারবো না। তোমরা আমায় যেতে দিবে না। কুহু ঝুঁকে এসে সাদাতের কপালে একটা চুমু খেল। সাদাত ঘুমে তাই সেই চুমু অনুভব করলেন না। ভালোই হলো সেটা কুহুর জন্যে। জ্বর এখন কত হবে? রাতে মেবি ছিল 105 ছিল, এখন কত হয়েছে জানে না কুহু। ও নিজের দুর্বল শরীরটা কোনো রকমে টেনে টেনে নিয়ে আসলো তৃতীয় একটা রুমে। রুমটাতে দরজা লক করার সময় পড়ে যেতে নিচ্ছিল, সাথে সাথে একটা টেবিল আঁকড়ে হলো কুহু। সেবার আর দরজা লক করতে পারলো না। ও টেবিলটা ধরে রেখে পুরো ঘরটা একবার চোখ বোলালো। এই ঘরটায় কালকে মাতম হবে, কুহুর মৃত্যুর মাতম। কিন্তু কুহু ওসব দেখার জন্যে থাকবে না। আগামীকাল কাব্য ভাইও নিশ্চয়ই কুহুর অনুভূতির দাম দেবেন। তখন তারও মনে হবে যে মেয়ে ভালোবাসা না পেয়ে মরে যেতে পারে। তার ভালোবাসা কখনো অল্প বয়সের ইনফ্যাচুয়েশন কিংবা মিথ্যা অবসেশন হতেই পারে না। কাব্য ভাই আগামীকাল বিশ্বাস করবেন তার ছোট টিনেজ কুহু যাকে তিনি বোনের নজরে দেখেন, সে তার কাব্য ভাইকে অসম্ভব ভালোবেসে মরে গেছে। কাব্য ভাই সেদিনও কি উর্মি আপুকে কল দিয়ে বলবেন, শোনো আপরটা গেছে? হয়তোবা বলবেন। উর্মি আপুও ভীষণ খুশি হবে নিশ্চয়। তার প্রেমিক কাব্য ভাইয়ের ওপর কোনো শকুনির নজর যে আর নেই, যে শকুনি কাব্য ভাই নিজের ঘরে পেলে পুষে বড় করেছেন। কুহুর গা কাঁপছে প্রচণ্ড। ও হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে আচমকা। তার ভীষণ কষ্ট হচ্ছে। বুকটা কেউ যেন কামড়ে ধরে আছে। তীব্র জ্বরে মস্তিষ্ক এখন ঠিকঠাক চলছে না। কুহু আঙুলের মধ্যে বুকের বাঁ পাশ খামচে ধরে। এই বেয়াদব হৃদয় এটা আজ এত যন্ত্রণা কেন দিচ্ছে? ওর নিজের হৃদয় ওর শরীরে বাস করেও একটা অন্য মানুষের জন্য কষ্ট পাচ্ছে। নিমক হারাম হৃদয়। কুহু বুকটা খামচে ধরে চোখ উঠে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকায়। আজ কেন যেন সব দিকে কাব্য ভাইকে দেখা যাচ্ছে। ওই কাব্য ভাই তাচ্ছিল্য নিয়ে যেন বলছেন,
মরে যা কুহু তুই, মরলে আমার শান্তি, আমার মুক্তি। কুহু হাত বাড়িয়ে তাকে ছুতে গেলে সে হারিয়ে যায়। ও বাম পাশে তাকালো। ওই পাশে কাব্য ভাই এবার ভীষণ বিরক্ত হয়ে বলেছেন, তুই এত দেরি করছিস কেন? মরছিস না কেন? মুক্তি দিবি না আমায়? কুহু হাত বাড়িয়ে তাকেও ছুতে যায়। সেও হারিয়ে গেল হাওয়ায় মিঠাইয়ের মতো। কুহু এবার উপরের দিকে পাগলের বেশে তাকালো। সিলিংয়েও কাব্য ভাই। তিনি এবার রাগ নিয়েই বলে যাচ্ছেন, ধারালো তো, এতে মরবি তো 100%। কুহুর প্রচণ্ড পাগল পাগল লাগছে। ও চিৎকার করতে চাইছে কিন্তু গলা থেকে আওয়াজ আসছে না। কুহু ছুরি হাতে বারবার এপাশ ওপাশ তাকাচ্ছে। চারদিকে পুরোটা রুমে দাঁড়িয়ে আছেন শখানেক কাব্য ভাই। তাদের সবাই কুহুকে আঙুল তুলে শাসাচ্ছেন। বোনের মতো হয়ে আমাকে ভালোবাসিস? ছি কুহু, তুই মরে যা, তোর বেঁচে থাকার অধিকার নেই। চাচাতো ভাইকে ভালোবাসার বিনিময়ে মরে যাওয়ার ঢের কলঙ্কহীন। কুহু পাগলের মতো এদিক ওদিক চেয়ে বলতে শুরু করে, এই তো আমি আমাকে এত তাড়াহুড়ো দিবেন না আপনি। আমার পাগল পাগল লাগছে, চুপ করুন আপনি, প্লিজ চুপ করুন, চুপ। কুহু চিৎকার করে ওঠে। ওর ছুরি ধরা হাতটা কাঁপছে বারবার, ভয়ঙ্করভাবে। ওদিকে শখানেক কাব্য ভাই কুহুর কষ্ট দেখে হাসছেন শব্দ করে আর বলে যাচ্ছেন, কুহু কি করবে ভেবে পেল না। ওর পাগলের মতো অবস্থা। মারাত্মক জ্বর, মানসিক অসুস্থতা, প্রেমের বিরহ, হাঁপানি সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে কুহু জোরে একটা চিৎকার দিল আচমকা। কাব্য ভাই, বলে ঘ্যাচাং করে বাঁ হাতের রগে ধারালো বসিয়ে দিল কুহু। তারপরে টকবক ফিনকি মেরে বেরোতে লাগলো হাতে থেকে। কুহু নিস্তেজ হয়ে রগারা দেখল সখানে কাব্য ভাই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছেন। ওনাদের হাসি আর নেই, তাড়াহুড়ো আর নেই। কুহু নিস্তেজ হয়ে একসময় লুটিয়ে পড়ল মাটিতে। সিলিংয়ের দিকে তাকিয়ে হঠাৎ দেখে একটা কাব্য ভাই কুহুর দিকে চেয়ে আছে নিশ্চুপ। কুহু শেষবারের মতো তাকে দুর্বল গলায় শোনালো, আ- আমি আমি আপনাকে মুক্ত করে দিলাম কাব্য ভাই, আজ থেকে মুক্ত। বাকিটা বলা আর হয়ে ওঠে না। সিদ্দিক বাড়ির সবচেয়ে ডান পিঠে চঞ্চল আদুরে মেয়ে কুহু করেছে গতকাল রাতে। আর একটু স্পেসিফিকলি বলতে গেলে কতটা করেছে না করার চেষ্টা করেছে হবে। এই এক কাণ্ড ঘটার পর এক প্রকার মাথায় বজ্রপাত হবার মতোই হতভম্ব হয়ে গেছে এবারের সবগুলো সদস্য। গতরাতে কি ঘটেছিল সিদ্দিক মহলে সেসবের কিছু বর্ণনা দিলে সম্ভবত ভালো হবে। মূলত গতকাল কুহু যখন কবিতার ঘরটা থেকে বেরিয়ে আসে, কেন যেন কবিতার ঘুম তখন ছুটে যায়। সঙ্গে সঙ্গে পায়ে ভীষণ পানির তৃষ্ণা। পানির জন্যে কবিতা ঘুম থেকে উঠে ডাইনিংয়ে যান। তখনও তিনি বুঝতে পারেননি কুহু রুমে নেই, রুমের কোথাও নেই। ঘুমের ঘরে কবিতা সেসব খেয়ালে রাখতে পারেননি। কিন্তু যখন ডাইনিংয়ে গিয়ে জগ থেকে পানি ঢালা শুরু করেন তখনই শুনতে পেলেন পাশের ঘরটা থেকে কেউ চিৎকার করে উঠল কেমন এবং কণ্ঠটা কুহুর। সেটা শোনা মাত্রই কবিতার হাত থেকে পানির জগ নিচে পড়ে যায়। পানিতে পুরো ফ্লোর ভিজে যায় নিমিষেই। কিন্তু শেষ অগ্রাহ্য করে কবিতা এক দৌড়ে যান পাশে সেই রুমটায়। দরজা খোলা, আর সেই দরজার সামনে দাঁড়িয়ে কবিতার মাথায় আকাশ ভেঙে পড়ে এক প্রকার। কুহু মাটিতে লুটিয়ে পড়েছিল তখন। ডান হাত থেকে ঝুলছে একটা পুরনো কম ধারালো ফলের, বাম হাতের কবজি থেকে গড়িয়ে পড়ছে। কবিতার দৃশ্যটা দেখা মাত্রই দরজা চেপে পিছিয়ে যান আপনা আপনি দু কদম। সঙ্গে গায়ের জোরে চিৎকার করে ওঠেন। আল্লাহ গো! পরপরই নিজেকে সামনে এক দৌড়ে কুহির কাছে গিয়ে বসেন। মেয়ের বাম হাতের কাটা জায়গা শাড়ি আঁচলে চেপে ওপর হাতে অস্থির কণ্ঠে প্যানিক করতে করতে মেয়ের মুখে ছুঁয়ে ছুঁয়ে ডাকতে থাকেন অনবরত। কুহু, কুহু, মা তুই এ কি করে ফেললি? ও কুহুর বাবা, কুহুর বাবা, আসুন এখানে, কুহুর বাবা। একবার সাদাতকে ডাকছেন কবিতা, আবার কুহুর মুখে থাপ্পড় দিতে দিতে কুহুকে ডাকছেন। পাগল হয়ে যাচ্ছে রীতিমতো কবিতা, অথচ এক ডাকার পরেও কুহুর জবাব আসে না। কিন্তু কবিতার চিৎকারে সাদাত ঠিকই ঘুম থেকে উঠে দৌড়ে আসেন ওই রুমটায়। সাদাতের চক্ষু চড়ক গাছ। উনি দ্রুত কুহুর পাশে এসে বসে মেয়েকে নিজের রানের ওপর নিয়ে নিলেন। কবিতার দিকে তাকিয়ে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করেন, ও, ওর কি হয়েছে? সুইসা। কবিতা কোনো রকমে দুটো কথা উচ্চারণ করতে পারলেন সেই কঠিন সময়ে। বাকি কথা আর শুনতে সক্ষম হলেন না সাদাত। বড় বড় চোখে কবিতার দিকে তাকিয়ে বললেন, বসে আছো কেন? উঠো, ওকে হাসপাতালে নেওয়া লাগবে। গাড়ি ড্রাইভারকে কল দাও এক্ষুনি, গাড়ি বের করুক। আর ওর হাতের পট্টি বাঁধো, দ্রুত করো কবিতা, মেয়েটার বেশি চলে যাচ্ছে। কথাটা বলতে বলতে সাদাত মেয়েটাকে তাজা করে তুলে নিলেন। কুহুর হাতের কাটা জায়গায় কবিতা নতুন শাড়ির আঁচলটা ছিঁড়ে পট্টি করে দিলেন দ্রুত। কুহুর হাতটা ঝুলে রইল সাদাতের বাহুর পাশে। তারপর কল লাগালেন ড্রাইভারকে। সিদ্দিক বাড়িতে কাজ করা ড্রাইভার, পাশেই মেসে থাকে।
তাই আসতে বেশি দেরি হলো না। সে রাতে ভয়ঙ্কর এক সময় কাটলো মেয়েটার মা বাবার। পুরোটা রাত অসম্ভব দীর্ঘ ছিল। মেয়েটা হাসপাতালে ভর্তি হলো, মা বাবার মনটা বিষাদে ঠেকে গেল। মা বাবা মেয়ের উপর আস্থা হারিয়ে ফেলতেন। সেসবের জন্য দায়ী মেয়েটা তখন অজ্ঞান হয়ে ডক্টরের চিকিৎসা নিতে ব্যস্ত থাকায় সেসবের খবর রাখলো না এটুকু। সেদিনের ওই রাতটা ছিল বড্ড বিভীষিকাময় ছিল সিদ্দিক পরিবারের জন্য। পুরোটা রাত সাদাত কবিতা মেয়ের পাশে থম মেরে বসেছিলেন। ডক্টর ওর হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। কবিতা আঁচলে মুখ চেপে সেই যে কান্না শুরু করেছেন আর থামছিলেন না সেটা। সাদাত পাথরের মতো কবিতাকে আগলে বসে আছেন। পুরুষ বাবার সেই চোখ ভীষণ লাল, রক্তিম টসটসে, এক্ষুনি যেন জল গড়াবে। সাদাত বারবার চোখের জল লুকিয়ে ফেলছেন বলে সেই জলে কেউ দেখল না। এমনকি আফসোস করে তার মেয়েটাও দেখা সেটা বুঝল না, দেখলই না। নিথর হয়ে পড়ে আছে বালিশের মাথা রেখে। সে রাত কোনো রকমে পেরিয়ে গেল। কুহুকে স্যালাইন দেওয়া হচ্ছে, জ্বর নিয়ন্ত্রণের জন্য মেডিসিন দেওয়া হচ্ছে ইঞ্জেকশনের মাধ্যমে। সকাল হতে না হতেই পুরো সিদ্দিক পরিবার হাসপাতালে এসে হাজির হলেন। কুহুর খবরটা শোনার পরপরই সাজেক থেকে এক প্রকার উড়ে এসেছেন সবাই বলা চলে। ওদিকে শাহরিয়ার সিদ্দিক কাব্যের অবস্থা ভয়ঙ্কর নিরুদ্বেগ। কুহুকে হাসপাতালে দেখার পর কি ভাবছেও এই মুহূর্তে সেটা বোঝা যাচ্ছে না। আসলে কাব্য মারাত্মক হতভম্ব হয়েছিল পুরোটা রাত। খবরটা শোনার পর থেকে বিশ্বাস হচ্ছিল না ওর এই গাইডের খবরটা। ভাবতে কষ্ট হচ্ছে কুহু, ওই ছোট দুর্বল হৃদয়ের মেয়ে কুহু এই মারাত্মক কাজটা করেছে, করার সাহস পেয়েছে। কাব্যকে যখন আনোয়ার এসে খবরটা দিলেন, কাব্যের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। ও কেমন যেন ফ্যাল চোখে তাকিয়েছিল আনোয়ারের দিকে। কাব্য হাসপাতালে এসে সোজা গেল কুহুর কেবিনের সামনে। কুহুকে ঘুমের ঔষধ দেওয়া হয়েছে, ভেতরে ঘুমাচ্ছেও। কাব্য তাই আর ভেতরে গেল না। এমনিতেও কুহু জেগে থাকলেও ভেতরে যেত না। এই বেয়াদব অতি বোঝা মেয়েটাকে সামনে দেখলে কাব্য নিজের মেজাজ ঠিক রাখতে পারবে না আজ কিছুতেই। রাগের মাথায় কিছু একটা করে বসবে। যার ভালোবাসার সাহস আছে তার এই ছোটটুকি আচরণ কাব্য মোটেও বরদাস্ত করতে চাইবে না। কাব্য সিদ্ধান্ত নিল কুহুর সামনেও ও আর যাবে না। মেয়েটাকে লাই দিয়েছে বলেই এতটা সাহস করেছে। ভালোবাসে ঠিক আছে, তাই বলে এসব করবে? চাচু চাচিকে পরোয়া করো না একবারের জন্য ওই অতি বোঝা বেয়াদব মেয়েটার মনে হলো না ওর জীবনে কাব্যই সব না। এত মানুষ এই মেয়েটাকে আদর করে ভালোবাসে, সব ভুলে গেল নিমিষেই। কাব্য কেবিনের বাইরে দাঁড়িয়ে জানালার দিকে এক মনে চেয়ে রইল ঘুমন্ত কুহুটিকে। কুহু শুয়ে আছে, হাতে ব্যান্ডেজ, অপর হাতে স্যালাইনের ক্যানোলা। চারোদিক থেকে রাগ হতাশা আবার ঘিরে ধরল কাব্যকে। আশেপাশে সব কিছু সেই জন্যে তেতো লাগছে শুধু। এই মুহূর্তে কাব্যের মনটা চাইছে কুহুকে ঘুম থেকে টেনে তুলে মাথায় তুলে জোরে একটা আছাড় মারতে। একটুও সহমর্মিতা দেখাতে ইচ্ছে করছে না এই ফাজিল মেয়েটাকে। কাব্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো ওভাবেই। দাঁতে দাঁত পিষে দেখে গেল শুধু ঘুমন্ত কুহুটাকে। কাব্য জানালায় হাতটা রাখলো নিজে। কুহুকে ওভাবেই দেখতে দেখতে বিড় করে কিছু বলল। তুই আমাকে ঠিক প্রমাণ করলি কুহু, আমি সত্যি তোর আবেগী ছিলাম। ভালোবাসা হয়নি কোনোদিন। নিজেকে যে মেয়ে ভালোবাসতে পারে না সে আর কাউকেই ভালোবাসতে পারে না। আমার জীবনে এত কিছু চলছে, আমি তো গিভ আপ করে ফেলিনি তোর মতো। তুই আসলেই ভুলছিলি, আমি রাইট, আমি। কথাটা শেষ করে কুহুর মুখটাই আর দেখতে ইচ্ছে হলো না কাব্যের। ও মাথা ঘুরিয়ে চলে এলো সেখান থেকে। কাব্য কেবিনের বাইরে একটা বেঞ্চে গিয়ে বসল। মাথাটা নিচু করে দু হাতে চুল খামচে ধরে ওভাবেই নিশ্চুপ বসে রইল অনেকক্ষণ। ওপাশে বড়রা কুহুর পুরো ব্যাপারটা একে অন্যের সাথে আলোচনা করছেন। কুহুর সাথে দেখা করে ছোটদের নিয়ে বাসায় গেছে স্নিগ্ধ আর ছোট চাচি। ওদের মধ্যে কাব্য শুধু থেকে গেছে। কুহুর প্রতি এত তিক্ততার মধ্যেও কেন থাকলো কে জানে। কাব্য অনেকক্ষণ ওভাবে বসে থাকার পর হুট করে ওর কল এলো। কাব্য ওভাবে মাথা নিচু করা অবস্থাতেই পকেট থেকে টেনে ফোনটা বের করে স্ক্রিনে নাম না দেখে রিসিভ করলো। হ্যালো। বলতেই ওপাশে উর্মি কাব্যের মাথা ব্যথার মধ্যেও ঝাঁঝালো গলায় বলে উঠল, তোমার বোন নাকি সুইসাইড করেছে? কাব্য এই গলা শুনে ফোন হাতে চোখের সামনে নিয়ে নামটা দেখা মাত্রই ওর মাথা চিরবিরিয়ে ওঠে মুহূর্তের মধ্যে। চোখ উল্টে হতাশ শ্বাস এলো। ফোনটা এই মুহূর্তে ধরাটাই উচিত হয়নি ওর, আগে নামটা দেখা উচিত ছিল। এমনিতেই মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এখন এই মেয়ে ওর মাথার যেটুকু ভালো ছিল সেটাও আরও ধরিয়ে দেবে। তবে ফোন রিসিভ করার পর এসব ভাবার কোনো মানে নেই। তাই কাব্য ছোট একটা শ্বাস ফেলে জবাব দিল। করে ফেলেনি, চেষ্টা করেছে। উর্মি কথাটা সহজভাবেই নিল না।
কাব্য ওর সঙ্গে এমন ভয়েসে কথা বলেছে কেন? ওর মনটা কি পুড়ছে ওই মেয়েটার জন্যে? উর্মি দাঁতে দাঁত চেপে বলল, দেখলে তো দেখলে, মেয়েটাকে আমি এত আদর করতাম, তোমার বোন বলে আমি কি ওকে কম ভালোবেসেছি নাকি, হ্যাঁ? আর এখন দেখো, এই আমারই থেকে তোমাকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে এই সেমরি বালপাকনা একটা, ছি। কাব্য উর্মির কথাটা শোনা মাত্রই বিশাল এক ধমক দিয়ে বসে। শাট আপ উর্মি, কি বলছো এসব? ছোট মানুষ ভুল করে ফেলেছে, তুমি ওকে নিয়ে ওভাবে বলে নেক্সট টাইম খবর আছে তোমার। উর্মির কাটা গায়ে এই কথাটা যেন নুনের ছিটা ছিল। তেতো কণ্ঠে বলল, হ্যাঁ দেখলাম তো, ছোট মানুষের নমুনা কিভাবে বড় ভাইকে প্রপোজ করে। এটা ছোট মানুষরা করে নাকি, হ্যাঁ? ওর ভাই তুমি, মেয়েটার এতটুকু লজ্জা করলো না? কাব্যের কথা বলতে একটুও ইচ্ছে করছে না উর্মির সাথে, ইও আরও নয়। কাব্য আলস্য নিয়ে বলল, ও বোঝেনি, করে ফেলেছে। এটা ওর আর আমার ম্যাটার, তোমার ঢোকার দরকার নেই এটাতে। উর্মি এবার ঝাঁঝালো কণ্ঠে বলে যায়, মানে আমি কেন ঢুকবো না? আমার বয়ফ্রেন্ড তুমি, আমাদের মধ্যে প্রেম আছে, আর জেলাসি থাকবে না? কাব্য এটা শুনে উর্মিকে শুধরে দিল। শব্দটা আমাদের হবে না, ওটা সেলফ তোমার আছে। আমাকে এই সম্পর্কে কিভাবে রেখেছো তুমি, সেটা তুমি ভালো করেই জানো। ভুলে গেলে বলো, আমি মনে করিয়ে দিচ্ছি। উর্মি দমে গেল এইবার, আহত কণ্ঠে বলল, আমাকে ওভাবে তুমি বলতে পারলে, তাও ওই মেয়েটার জন্য? আমার প্রতি তোমার এত বিতৃষ্ণা? বারবার কুহুকে এই মেয়ে ওই মেয়ে বলতে শুনে কাব্যের কেন যেন মেজাজটাই গরম হয়ে গেল। কাব্য রেগে উঠে বলল, বারবার ওই মেয়ে বলা বন্ধ করবে। ওর একটা নাম আছে, কুহু নাম। ওর নাম ধরে বলতে পারছো না? উর্মি অবাক হয়ে গেল। তুমি আমাকে বকলে কাব্য? ওই মেয়ে মানে ওই কুহুর জন্যে? সত্যি করে বলো তো, তুমি ওকে কি ভালোবাসো? আমাকে লুকিয়ে লুকিয়ে কিছু করছো তুমি, চিট টাইপের? কাব্য জবাবে হালকা হাসল। উর্মিকে ইচ্ছে করে রাগিয়ে দেবার জন্যে চিবিয়ে চিবিয়ে বলল, লিসেন উর্মি শিকদার, আমি কাব্য কখনো লুকিয়ে কিছু করার মতো ছেলে নই। তুমি এটা খুব বেটার জানো। যদি কাউকে ভালোবাসার হয়, সবার সামনে তাকে ভালোবাসবো। বিয়ে করার ইচ্ছে হলে সবার সামনে সেটা স্বীকার করব। আর হ্যাঁ, কুহুর সঙ্গে আমার তেমন কিছুই নেই। যেটা নেই সেটা নিয়ে অযথা পেন দিবে না আমাকে। উর্মি অবাক হয়ে বলল, তোমার লজ্জা করে না? তোমার গার্লফ্রেন্ডকে তুমি এইভাবে এসব কথা শোনাচ্ছ? আমি কি ওই তোমার তাহলে? হ্যাঁ, আমি কি হই তোমার? একটা মানুষের এটা বলতে একটু হলেও হেজিটেশন হয়। লিসেন, তোমার আমার ব্রেকআপ হয়নি এখনো কাব্য। স্টিল নাও আমি তোমার গার্লফ্রেন্ড। কাব্য জবাবে মৃদু হেসে বলল, না, করছে না, কারণ আমি এই সম্পর্ককেই মানি না। জোর করে আছি শুধু। যেদিন হাতে সুযোগ আসবে, এই টক্সিক সম্পর্ককে লাথি মেরে বেরিয়ে যাব। অ্যান্ড তোমাকে বলছি আমি এসব। ভালো না লাগলে ব্রেকআপ করে নাও, সিম্পল। উর্মি কেঁদে ফেলল এইবার। কাব্য এবার অতিষ্ঠ হয়ে বলল, কান্না থামাও। এসব ন্যাকা কান্না করা মেয়ে আমার পছন্দ না। উর্মি নাক টেনে কেঁদে কেঁদে বলল, হ্যাঁ, এখন তো তাই লাগবে। এখন তো টাকার কুহুর কান্না তো ভালো লাগবে না? ওটাই পছন্দ তোমার? সত্য করে বলো কাব্য, ওকে তুমি ভালোবাসো তাই না? কাব্য এবার এই সাইকোকে বোঝাতে না পেরে হাল ছাড়ল। তোমার যা ইচ্ছা ভাবো, আই ডোন্ট কেয়ার এট অল। বডির ফোনটা কেটে বন্ধ করে আবার পকেটে ঢুকিয়ে দিল। ব্যথাটা আসলে বেড়ে গেছে এই এক কলের পর। পাগল করে দেবে এই সাইকোটা ওকে। কাব্য বেঞ্চে থেকে উঠে দাঁড়ালো ক্যান্টিনে যাবে বলে। ওকে যেতে দেখে পেছন থেকে সাদাফ ডাকলেন। কোথায় যাচ্ছিস কাব্য? কাব্য পেছন ফিরে জবাব দিল, ক্যান্টিনে কফি নিব একটা। ওয়েট, আমিও আসতেছি। সাদাফ কাব্যের সাথেই এগোলেন। সাদাত কবিতা এই মুহূর্তে কুহুর চিকিৎসা যে ডাক্তার করেছেন তার কেবিনে বসে আছেন। ডাক্তার কুহুর সমস্ত রিপোর্ট দেখেছেন বসে বসে। সাদাত কবিতা দুজনেই চিন্তিত ভঙ্গিতে ডাক্তারের মুখের দিকে চেয়ে রয়েছেন সেই কখন থেকে। সমস্ত রিপোর্ট দেখা শেষ হলে ডাক্তার হাফিজ রিপোর্ট একসাথে করে টেবিলের ওপর রাখলেন। সঙ্গে চোখ থেকে চশমা খুলে টেবিলের একপাশে রেখে সাদাত কবিতার দিকে তাকালেন। সাদাত চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, সব রিপোর্ট কি ভালো হাফিজ? হাফিজ দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বলা শুরু করেন একে একে। কি আর বলবো তোমাকে সাদাত, তোমার মেয়ের আসলে হ্যালুসিনেশন হচ্ছে অনেক। আমার যতদূর ধারণা সম্ভবত এই কারণে ওই সুইসাইড অ্যাটেম্প নিয়েছে। সাদাত কবিতা দম্পতি অবাক হয়ে ফেলফেল চোখে হাফিজের দিকে তাকিয়ে রইলেন। হাফিজ বুঝতে পারেন তার বলা কথার কিছুই বন্ধু পত্নী বোঝেননি। তাই হাফিজ একটু বিস্তারিত বলা শুরু করেন। লেট মি এক্সপ্লেইন। তোমার মেয়ের জ্বরের টাইপ ভীষণ অ্যাগ্রেসিভ। এই ধরনের জ্বরে
পেশেন্ট শকে চলে যায়। আমার জানা মতে শক থেকে হার্ট ফেলিয়ার থেকে শুরু করে ব্রেন ফাংশনে সমস্যা দেখা দেয়। যেহেতু হতে পারতো সেটা থেকে। সাদাত আতকে উঠে বললেন। মানে কি বলছো তুমি এসব? হাফিজ বলেন। কিন্তু আমার এটা প্রশ্ন, এত জ্বর গায়ে নিয়ে তোমরা বাসায় বসেছিলে কেন? তোমরা কুহুকে নিয়ে অ্যাডমিন কেন হওনি হাসপাতালে? সাদাত জবাবে নিচু গলায় বললেন। আমরা সাদেক ছিলাম, গতকাল সন্ধ্যায় ঢাকায় ফিরেছি। আমি ওকে বলেছিলাম অ্যাডমিট হতে। কুহু আমাদের থেকে রাতটুকু টাইম নিয়েছে, ভেবেছিলাম সকাল হলেই ভর্তি করে দেব, কিন্তু তার আগেই সাদাত কথাটা বলা শেষ করতেই কবিতা আলগোছে চোখের পানি মুছলেন। কাঁদতে চাইছেন না এখন আর উনি। নিজেকে শক্ত করে ডাক্তারের কেবিনে ঢুকেছেন কবিতা, তাই কান্না চেপে হাফিজের দিকে চেয়ে শুনতে লাগলেন সব। ডাক্তার হাফিজ মাথা নাড়লেন। ইয়া, আইসি। মূলত তীব্র জ্বরের ওর ব্রেন ফাংশন করা অফ করে দিয়েছিল কিছু সময়ের জন্য। তখন হ্যালোসিনেশন, কনফিউজ থেকে শুরু করে ডিসিশনে অদক্ষতা এসব দেখা দিচ্ছিল। সাধারণত সজ্ঞানে সুইসাইড করার ইচ্ছে থাকলেও বাড়ির সবচেয়ে ধারালো নাইফ ব্যবহার করতো, কিন্তু ও সেটা না করে বাড়ির একটা সাধারণ কম দামি নাইফ নিয়েছে। আর তোমরা বলছো দরজায় আটকায় নি রুমের। এসব সিম্পট বোঝাচ্ছে ও সজ্ঞানে এসব করেনি। সাদাত বললেন। জ্বরের মধ্যে এসব ঘটনা আদৌ সম্ভব? হাফিজ মাথা নাড়লেন। অবশ্যই সম্ভব। তোমার মেয়ে এখানে যখন এসেছে ওর তাপমাত্রা জানো কত ছিল? তার উপর ব্লাডেও ইনফেকশন পেয়েছি আমরা। তোমার মেয়ের সম্বন্ধে ধারণা কি? ও এ সম্পর্কে কখনো কথা বলেছে তোমাদের সাথে? ভাবি আপনার সঙ্গে কিছু কথা হয়েছে এই ব্যাপারে? কবিতা এবার কিছু একটা মনে পড়ার সঙ্গে সঙ্গে জবাব দিলেন। হ্যাঁ, আমার মনে আছে একবার একটা ছেলে এসএসসি এক্সামের আইট করেছিল, তখন ও সেটা দেখে আক্ষেপ করেও বলেছিল ছেলেটা আর জান্নাতে যেতে পারবে না। কুহুর সেদিনের ভীষণ মন খারাপ ছিল এটা নিয়ে। ডক্টর হাফিজ বললেন। দেখো, এখন যেটা বলছিলাম, ও সজ্ঞানে থাকলে এসব করতো না। কবিতা মাথা নুইয়ে ফেলেন। চোখের কোণ গড়িয়ে এক ফোঁটা জল ওনার কোলের ওপর পড়ে। সাদাত বললেন। ও সুস্থ হবে তো? মানে এই ঘটনা কি আবার ঘটতে পারে? ডক্টর হাফিজ জবাবে বললেন। সুস্থ হবে না কেন? তবে প্রপার কেয়ার নিতে হবে। আর এই ঘটনা আমার মনে হয় না সুস্থ হবার পর ও আর করবে। তোমাদের এখন কাজ ওর ভিতর থেকে মনের খবর বের করা। ওর মনে কোনো দুঃখজনিত অসুস্থতা থেকে থাকলে সেটা জেনে আমাকে ইনফর্ম করো। এতটা সময় ধরে সাদাত কবিতা দুজনেই ডক্টরের কাছে ছিলেন। আনোয়ার সাদাব সবাই নিচে ক্যান্টিনে। সারা রাত জার্নি করে সবার মাথা ঘুরছে, ব্যথা করছে, তাই পুরুষ লোক সবাই কফি খেতে গেছেন হাসপাতালের নিজস্ব ক্যান্টিনে। কুহুর কেবিনের বাইরে শুধু শামীমা বসে আছেন বেঞ্চে। কুহুর কেবিনে যাওয়া এখন নিষেধ বলে উনি যাননি। অজু করে এসে বেঞ্চে বসে কোরআন পড়ছেন। ঠিক সে সময় সবার অগোচরে কাব্যের টক্সিক গার্লফ্রেন্ড উর্মি শিকদার কুহুর কেবিনের সামনে এলো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে শামীমাকে একদম লুকিয়ে সোজা কুহুর কেবিনের ভেতরে ঢুকে গেল। কুহুর ঘুমও তখন সবই ভেঙেছিল। ও আনমনে সিলিংয়ের থেকে চেয়েছিল। উর্মি সোজা গিয়ে ওর পাশে দাঁড়িয়ে গেল। তারপর অসুস্থ কুহুকে ডাকলো চূড়ান্ত কর্কশ ভাষায়। এই মেয়ে, মেয়েলি অচেনা কণ্ঠ শুনে কুহু দুর্বল ভঙ্গিতে মাথা ঘুরিয়ে পাশটায় তাকালো। অবাকই হলো কুহু। আজ তো এক জীবনে দেখা সবচেয়ে ভাগ্যবতী নারী উর্মি আপুকে দেখে কুহু ফ্যাল ফ্যাল চোখে তার দিকে তাকিয়ে অস্ফুটে বলল। আপু তুমি? কুহু চায়নি উর্মির সাথে কোনোরূপ খারাপ ব্যবহার করতে। ও আগের মতোই স্বাভাবিক আচরণ করতে চেয়েছিল। কাব্য ভাই উর্মি আপুকে ভালোবাসতে সেটা নিশ্চয়ই উর্মির দোষ না। তাহলে কেন নিজের মনের দুঃখে কুহু উর্মিকে শাস্তি দেবে? কুহু তাকে তাই কিছু বলতে যাবে তার আগেই উর্মি তেতো কণ্ঠে বলে গেল। করেছো না কাব্যের জন্যে? ও সরি, মিস্টেক করে ফেলেছি। ভাইয়ের জন্যে? ভাই হয় না কাব্য তোমার? কুহু অবাক। উর্মির কথা ওর হজম করতে কিছুটা কষ্ট হচ্ছে। ওর খবর উর্মি আপু কি করে জানলেন? কুহু ফ্যাল ফ্যাল চোখে উর্মির দিকে তাকিয়ে রইল শুধু। মুখে কিছুই বলল না, শুধু শুনে গেল উর্মি যা বলে গেল। এই সময় উর্মি বলল। আচ্ছা এই মেয়ে, তোমার একটু লজ্জা করলো না না যার কোলে পিঠে মানুষ হলে তাকে এই বিশ্রী নজরটায় দেখতে? কুহু জবাবে অস্ফুটে বলল। কাউকে ভালোবাসা বিশ্রী? পরপর উর্মির দিকে চেয়ে জিজ্ঞেস করল। উর্মি কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল এবার।
পর মুহূর্তে জবাব দিয়ে বসল। কাব্য বলেছে আমাকে, তুমি কি বুঝতে পারো না কাব্য তোমার এসবে ফেড অফ? কুহুর বুকটা যেন কেউ কামড়ে ধরল হঠাৎ। কাব্য ভাই ওর কথা উর্মি আপুকে কেন জানিয়েছেন? কুহু ভালোবাসে তাকে, সেটা লুকিয়ে রাখতে পারেনি, বরং উনি কুহুর এই অবস্থাতেই নিজের গার্লফ্রেন্ডকে পাঠিয়েছেন ওকে কথা শোনানোর জন্য, নিজের পেছন ছাড়ানোর জন্যে। কিন্তু কুহু কি ওনার পেছনে আদৌ পড়েছিল রিজেকশনের পর থেকে? সরেই তো যাচ্ছিল একটু একটু করে, কিন্তু সেজন্যে সময় তো দিতে হবে ওকে। 4 বছরের অভ্যাস কাটাতে একটা দিন সময় দেয়া গেল না। কুহু চোখের জল আলগুছে মুছে ফেলল, মাথাটা নামিয়ে ফেলল অপমানে। উর্মি সেটা দেখে আরও কথা শোনানোর উদ্দেশ্যে বলল, জীবনে তো ছেলে দেখোনি, তাই চোখের সামনে যে একটা ছেলে বাসায় দেখতে সেটাতেই ক্রাশ খেয়ে ওই ক্রাশকে আবার প্রপোজ করে বসে আছো। ছেলে দেখলেই মুক্তির লোভ পড়ে না? কুহু মাথা তুলে তাকায়, ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করল। এটাও কি উনি বলেছেন? কুহুর মন যেন মানতে চাইছে না এসব কথা কাব্য ভাই বলেছেন। উর্মিও কুহুকে তখন আরো কষ্ট দেওয়ার জন্য জবাব দিল, হ্যাঁ, কাব্য আমাকে সব বলেছে। আমার সঙ্গে একটা ডিল হয়েছে ওর। আমি তোমাকে ওর পেছন ছাড়তে পারলেও ও আমাকে ট্রিট দিবে, শপিং করে দিবে আমাকে। কিন্তু তুমি তো পেছনেই হাত ধুয়ে পড়ে আছো। এত অপমান গায়ে লাগে না? না, একবার কাব্য অপমান করলো, এখন আমি করলাম, তাও গন্ডারের চামড়া শরীরে নাকি? কাব্য এমনি এমনি তোমার উপর বিরক্ত হয়নি, এখন বুঝতে পারছি। কুহু ক্ষতবিক্ষত হয়ে গেল আজ। যেটুকু হৃদয় জোড়া লাগানোর চেষ্টা ছিল সেটাও এই মুহূর্তে ভেঙে তছনছ হয়ে গেল। কুহুর চোখের সামনেই তার আত্মসম্মান, বেঁচে থাকা আত্মসাহস সবটাই ধুলোয় মিশে গেল। কুহু হা করে উর্মির দিকে তাকিয়ে আছে, চোখের কোণ বেয়ে অশ্রু গড়াতে লাগলো শুধু। এই কান্নার কোনো শব্দ নেই। কুহুকে কাব্য ভাই যেখানে এমন রূপে বিদ্রূপ করেন তার জন্যই কিনা কুহু মরে যাচ্ছিল। নিজের প্রতি ধিক্কার ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো কুহুর। কাব্য ভাই ওকে নিয়ে এসব ভাবেন, ওকে কতটা ছোট করে অপমান করে উর্মি আপুকে ওর নামে বলেন, সেখানে কিনা কুহু আফসোস। কুহুর আত্মসম্মানের বলিদানের প্রতি এক আকাশ আফসোস রইল। কুহু এবার নিজের হাতের দিকে তাকালো। আজও যেখানে আছে, যে অবস্থায় আছে, পুরোটা কাব্য ভাইয়ের জন্যে। তার কি এটুকু মায়া হয়নি? কুহুকে এই নাজুক অবস্থাতে এই অপমানটুকু না করলেও পারতেন না? কুহু নাম টানলো। উর্মি কুহুকে ভালো করে দেখে নিল, তারপর বলল, ছেড়ে দাও কাব্যকে, মুক্তি দাও ওকে। ওর এসব আর ভালো লাগছে না। তুমি পেন দিচ্ছ ওকে। ও নিজেই আসতে পারতো তোমার কাছে, কিন্তু তুমি ওকে বারবার বিরক্ত করছো দেখে আমাকে পাঠালো। তাই আমি বলতে এসেছি, আজ একজন বোন হয়েই বলছি, এসব স্যাঁচরামো করো না আর। ভাগ্যবানদের কপালে ভালোবাসা জোটে। আজ মেনে নাও, হয়তো তোমার ভাগ্য খারাপ, মেনে নাও এই সত্য। কুহু ঢোক গিলে কান্না আটকালো এইবার। দুজন মানুষ ওকে যা ইচ্ছে তাই শোনাবে, একজনের সাফাই গিয়ে আরেকজন কুহুকে যাচ্ছে তাই বলে অপমান করবে, সেটা কুহু মেনে নেবে? কুহু হৃদয় খুইয়েছে, জেদ রাগ আগের মতোই আছে, টকবকে তাজা। কুহু দু হাতে চোখ গাল মুছে ফেলো। ও আর কাঁদবে না, এই দুই মানুষ ভালো আছে। উল্টো ওদের ভালোবাসার ভিলেন হচ্ছে কুহু। দুজন কুহুর থেকে মুক্তি চাইতো, দেবে তো কুহু। কুহু উদার হবে আজ থেকে, মনটা ভেঙে গেছে, যাক, আত্মসম্মানকে হারাতে দিবে না আর কুহু। যথেষ্ট হয়েছে মুখ বুঝে অপমান সহ্য করা। একটা কাপুরুষকে ভালোবেসেছিল কুহু, যার নিজের মুখ নেই কুহুর সামনে আসার, অথচ নিজের গার্লফ্রেন্ডকে পাঠিয়ে অপমান করতে ঠিকই বিবেকে বাঁধেনি। ছি, আছে কাব্য ভাইয়ের যেমন মনোভাবের প্রতি থু দিতে চায় কুহু। বোন হিসেবে যেটুকু সম্মান করতো ওই মানুষটাকে, সেটার জন্য এখন আফসোস হতে লাগলো ওর। কুহু হাসল, চোখে মুখে এখনো ওর জল মাখামাখি অবস্থা। কুহু সেই অবস্থায় নাক টেনে উর্মির চোখে চোখ রেখে ঠান্ডা শান্ত গলায় বলল, কাব্য ভাইকে আমি আমি আমাকে রিজেক্ট করার পরেই ছেড়ে দিয়েছিলাম উর্মি আপু। আপনার ভয় হচ্ছে না আপনার প্রেমিক কাব্য ভাইকে আমি কেড়ে নেব? আর হয়তো আপনার প্রেমিকও একটাই ভয় পাচ্ছে। উর্মি ভ্রু কুচকে তাকিয়ে রইল। কুহু হাসল, আর ভয় পাবেন না। আজ থেকে আপনি এবং আপনার আদরের প্রেমিক কাব্য ভাইকে আমার সালাম। ভালো থাকেন আপনারা। শুধু বলবো, আমার নামে দুজন যে গসিপগুলো করবেন সেটা আমার সামনে এসে বলা বন্ধ করে দিন। কারণ নেক্সট টাইম আপনি আর আপনার কাব্য ভাই দুজনকেই আমি আর ছেড়ে কথা বলবো না। নেক্সট টাইম এসব আমাকে বললে আমি আব্বুকে দুজনের নামে বিচার দেব। উর্মি হাঁ করে কুহুকে দেখল। ওর টোটকা এত দ্রুত কাজে দেবে সেটা স্বয়ং উর্মিও বুঝতে পারেনি। কুহু এবার একটু হেসে বলল, আপনার প্রেমিককে বলে দেবেন সে যেন আমার উপর বিরক্ত বোধ না করে। সেই জন্য আমি কুহু তার প্রতি সকল অনুভূতি মাটি চাপা দিয়ে দিলাম।
আর এটাও বলে দিবেন, কুহুর গন্ডারের চামড়া কখনোই ছিল না। গন্ডারের চামড়া কাপুরুষ লোক হলেন সে, আপনার প্রেমিক, যার সাফাই গাইতে আপনি আমার কাছে এসেছেন। কুহু থামিয়ে কুহু জোরে শ্বাস ফেলতে ফেলতে আঙুল দিয়ে দরজা দেখিয়ে দিয়ে বলল। নাও গেট আউট ফ্রম মাই কেবিন। কি? উর্মি অবাক হলো। কুহু এবার চেঁচিয়ে বলল। আই সে গেট আউট রাইট নাও, নইলে কিন্তু আমি চিৎকার করব। উর্মি ভ্রু কুচকে কুহুকে দেখলো, পরপর হালকা হেসে দরজা ঠাস করে খুলে বেরিয়ে গেল কেবিন থেকে। বিপত্তি ঘটল তখনই। কেবিনের বাইরে ঠিক সে সময় কাব্য দু হাতে কফির কাপ নিয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে উর্মিকে কুহুর কেবিনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কাব্য ভ্রু কুচকাল। কাব্যকে নিজের চোখের সামনে দেখে উর্মিও ভয় পেয়ে ঢোক গেল একটা। কাব্য ভ্রু কুচকে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। তুমি এখানে কি করছো? উর্মির পা আচমকা থেমে গেল। কাব্য এখন এখানে কেন? এই মুহূর্তে উর্মি মোটেও কাব্যকে এখন এইরকম চোখের সামনে দেখবে বলে আশাই করেনি। উর্মি কিছুটা ভাবাচাকা খেয়ে গেল মুহূর্তে। মাথাটা নামিয়ে নিজেকে একবার দেখে নিল। ওরা দুজন কুহুর কেবিনের অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। মিথ্যা বললে কাব্য মুহূর্তের মধ্যেই ধরে ফেলবে, বলা যায় না। রাগের মাথায় এই ভরা হাসপাতালে থাপ্পড় বসিয়ে দেয় যদি। কাব্যকে চুপ থাকতে দেখে এবার দিল এক ধমক। কি হলো, চুপ কেন? কথা বলো। উর্মি কাব্যের ধমকের প্রতি উত্তরে কিছুটা হাসার চেষ্টা করে জবাব দিল। কুহুকে দেখতে এসেছিলাম। কাব্য সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে ফেলল। কতটা কানে যাওয়া মাত্রই তাড়াহুড়ো করে কুহুর কেবিনের দিকে দু কদম গিয়ে কি মনে করে আবার ফিরে এলো উর্মির সামনে। ভ্রু কুচকে মারাত্মক ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল। উর্মি, ভালোই ভালোই জিজ্ঞেস করছি, কি করছো তুমি ওর সাথে? উর্মি চুপ করে দেখতে লাগলো কাব্যকে। তার এক সময় চেনা কাব্যের কণ্ঠে কুহু নামক মেয়েটার জন্য উদ্বেগ কপালের ভাঁজের রেখায় বোঝা যাচ্ছে। কাব্য ওই মেয়েটার জন্য চিন্তা করে এখনো। যেন ওই ব্যাপারটা উর্মির একটুও ভালো লাগলো না। উর্মি ঢোক গিরে কোনো রকমে কিছু বলার চেষ্টা করো। আমাকে এত খারাপ মনে? এই মেয়ে, একদম চুপ। মিথ্যা বললে জানে মেরে দেবো একদম। জাস্ট আমাকে বলো তুমি কি করছো ওর সাথে, কি উল্টোপাল্টা বলে এসেছো? কাব্য তর্জনী আঙুল উঁচিয়ে মারাত্মক রাগী কণ্ঠে শাসিয়ে উঠল। ওর চোখে ভয়ঙ্কর লাল। উর্মি আজে বাজে কিছু করেছে শুনলেই থাপ্পড় সব করে উর্মির গালেই পড়বে। কাব্যের সাথে এত কিছু করার পরে উর্মির মনে এখনো কাব্যের প্রতি ভয়টা থেকে গেছে। রেগে গেলে কাব্য কোনকার জঙ্গলি হয়ে যায়। রাগের সময় যা মাথায় আসে তাই করে ফেলে, এটুকুও ভাবে না। উর্মি হা করে কাব্যকে দেখে যাচ্ছিল। এই কাব্যটা বড্ড অচেনা উর্মির কাছে, সম্পূর্ণটাই অচেনা। উর্মি কোনোদিন কাব্যকে ওর জন্য এতটা চিন্তা করতে দেখেনি। অথচ এক সময় কত ভালোবাসা ছিল ওদের। আর এখন যার জন্যে কাব্য মুখে বলে ভালোবাসা নেই, তার জন্যই এত মায়া, এত উদ্বেগ। হৃদয়ে কেউ যেন কামড়াতে থাকে। উর্মির ঘুপোকা খেয়ে নিচ্ছে ওর ভেতরের সমস্তটা। যেমনটা উর্মি পাগলামি খেয়েছিল কাব্য উর্মির মিষ্টি মধুর একটা সম্পর্ককে। এসব ভেবে হঠাৎ কেমন যেন কান্না পেয়ে গেল উর্মি। কিন্তু উর্মি কাঁদল না। এই পাষাণ লোকের কাছে ওর কান্নার কোনো দাম নেই, একটুও নেই। দাম আছে শুধু ওই কেবিনে অসুস্থ হয়ে শুয়ে থাকা মেয়েটার মানসিক অবস্থার, ওর চোখের জল, ওর কষ্টটুকুর। কার জন্যে কাঁদবে উর্মি? হারিয়েছে তো ফেলেছেই কাব্যকে। জোর করে কতটুকুই বা আটকানো যায় একটা মানুষকে? তাই উর্মি কান্না চেপে চেপে বহু কষ্টে কটা কথা উচ্চারণ করলো স্যার। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। শুধু একটিবার দেখতে এসেছিলাম সেই মেয়েটাকে, যার জন্যে আমার কাব্য আমাকে এতগুলো কথা শোনাতে দুবারও ভাবলো না। বিশ্বাস না হলে তোমার বোনকে জিজ্ঞেস করো, আমার আর কিছু বলার নেই তোমাকে। উর্মি কান্না কষ্টে চেপে কথাটা বলে পার্স হাতে কাব্যকে কিছু বলার সুযোগ না দিয়ে হনহনিয়ে চোখের জল মুছতে মুছতে চলে গেল। কাব্য ওকে আটকাতে চাইলেও ডাকলো কয়েকবার, কিন্তু আটকাতে পারল না। উর্মি ততক্ষণে গাড়িতে চড়ে বসেছে। উর্মি এসব কথা কাব্যকে শুনিয়ে যাওয়ার পর কাব্যর বুক ওয়ান আতঙ্কে ঢিপ ঢিপ করতে শুরু করেছে। উর্মি সাইকো, মাথা ঠিক নেই ওর। কুহু নাজুক, এখন মানসিক অবস্থা ভালো নেই। এখন উর্মি ওকে উল্টাপাল্টা কিছু বলে গেলে মেয়েটা একদম ভেতর থেকে নিঃশেষ হয়ে যাবে। কাব্য সেটা মাথাত আসা মাত্রই দ্রুত পেছন ঘুরে হেঁটে কফির কাপ শামিমার হাতে ধরিয়ে দিল। আম্মু, এটা রাখো তো। শামিমা আচমকা কাব্যের ধরিয়ে দেওয়া দু হাতে দুটো কফির কাপ নিয়ে হাঁ করে কাব্যের চোখে কাব্যকে দেখে বলেন। ও মা, কি হয়েছে তোর? নিয়ে যে এলি, এখন খাবি না এটা?
কাব্য এই প্রশ্নের জবাব দিল না। দ্রুত তাড়াহুড়া পায়ে কুহুর কেবিনের দিকে গেল। কেবিনের দরজাটা খুলে ঢুকতে যাবে, দেখতে পেল সাদাত কবিতা বসা কুহুর পাশে। কুহু চুপচাপ সাদাতের কাঁধে মাথা রেখে কবিতার মুখে তুলে দেওয়া ফলটুকু খাচ্ছিল। কাব্য দরজার সামনে সেভাবে দাঁড়িয়ে রইল। কুহুর কাছে যাবে বলেও আর যেতে পারল না। সাদাতের সামনে এসব কথা তোলা যাবে না, তাই চুপচাপ চলে এলো সেখান থেকে। আস্তে আস্তে হেঁটে এসে বসলো স্বামীমার পাশটায়। চুপচাপ থেকে মাথাটা নিচু করে বসে থাকলো। স্বামীমা দেখে গেলেন শুধু তার গর্ভের ছেলেটাকে কটা দিন ধরে একটু অন্যমনস্ক লাগছে। ছেলেটা কেমন চুপচাপ মন খারাপ নিয়ে বসে থাকে সব সময়। ওদিকে কুহুটার অবস্থাও ভালো নয়। ওদের এত কষ্ট কেন থাকবে? এটুকু বাচ্চা এক একটা। স্বামীমা ছেলের কাঁধে কি মনে করে আলতো করে হাত রাখলেন। কাব্য কাঁধে মায়ের হাতের উষ্ণ স্পর্শ পেয়ে কেমন মিয়ে গেল। সেভাবেই বসে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল শুধু। আজ কুহুকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়েছে। কুহুকে আজ নিয়ে আসা হচ্ছে বাড়িতে। কাব্য নিজেই গাড়িটা ড্রাইভ করছে। কুহু কবিতার কাঁধে মাথাটা এলিয়ে রেখে চুপচাপ জানালার দিকে চেয়ে আছে। সাদাত কাব্যের পাশের সিটে বসে কাব্যকে ব্যবসার কাজের ব্যাপারে কিছু একটা বলে যাচ্ছেন। কাব্যের সেসব মন আজ একটুও নেই। ও লুকিং মিররে বারবার না চাইতেও কুহুর দিকে তাকাচ্ছিল। এভাবে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ একটা ঘটনা মনে পড়ে গেল কাব্যের। সেটা 1 বছর আগের কাহিনী। কুহু সেবার এসএসসি এক্সামের প্রথম দিন ছিল। সেদিন বাংলা পরীক্ষা ছিল কাব্যের। সেদিন একটা তাড়া ছিল ভার্সিটিতে। ও নাকে মুখে কোনো রকমে নাস্তা খাওয়া শেষ করছিল। ঠিক তখনই কোথা থেকে দ্বৈত বলে কুহুর আগমন ঘটে ওদের ফ্ল্যাটে। স্কুল ড্রেস পরে ব্যাগ ট্যাগ নিয়ে একদম ফিটফাট হয়ে ওদের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে হাসি মুখে। শামীমা কুহুকে দেখে গদগদ গলায় ওকে সোফায় এনে বসালেন। কুহু শামীমার দিকে চেয়ে বলল, বড় মা, আমার প্রথম এক্সাম আজ, বেশি করে দোয়া করে দাও তো। কুহু মাথাটা ঝুঁকে বসলো শামীমার সামনে। শামীমা হাসতে হাসতে কুহুর মাথায় কিছু দোয়া পড়ে ফু দিয়ে বললেন, ভালো করে এক্সাম দে, A+ নিয়ে আয় অন্তত এইবার। কুহুর মনটা এবার খারাপ করে বলল। অনলি A+ ক্যান নট ডিটারমাইন মাই ভ্যালু বড় মা। শামীমা বুঝতে পারলেন কুহুর প্রিপারেশন এবারেও খারাপ, তাই সেটা নিয়ে আর ঘাটালেন না তিনি। কুহুর ক্রসবিলটা একটু ভাঁজ পড়ে গিয়েছিল। শামীমা সেটা ঠিক করে দিতে দিতে বললেন, ঠিক আছে, শুধু এক্সামে মাথাটা ঠান্ডা রাখিস, তাহলে চলবে মা। কুহু মাথা নাড়ল। এরপর পরপর হঠাৎ আচমকা বলে বসে, আমি বন্ধুদের সাথে আজ যাব না এক্সাম হলে। আমি তোমাদের কারোর সাথে যেতে চাই। শামীমার ক্রসবেল ঠিক করা শেষ। কুহুর কথা শুনে গালটায় হাত বুলিয়ে বললেন, তোর চাচুরা তো কেউ নেই বাসায় কুহু, কে নিয়ে যাবে? কুহু এবার দাঁত বের করে হেসে বলল, কেন কাব্য ভাই, উনি তো বেরোচ্ছেনই। কাব্য সবে জগ থেকে পানি ঢালছিল গ্লাসে খাবে বলে। কুহুর কথা শুনে ডাইনিং থেকেই শাসিয়ে উঠে চেঁচালো, আমি পারবো না, আগেই বলে দিচ্ছি, আমার তারা আছে। কুহু মনটা খারাপ করে শামীমার দিকে তাকাতেই শামীমা ওতে গড়ে গেলেন। কাব্যের দিকে চেয়ে ড্রয়িং রুম থেকেই বললেন, কটা মিনিটেরই তো ব্যাপার কাব্য, নিয়ে যা না। প্রথম পরীক্ষা দিবে, নার্ভাস ফিল করছে মেয়েটা। কাব্য পানি খাওয়া শেষে ব্যাগ তুলে কাঁধে জবাবে ভ্রু কুচকে বলল, তোমাকে বললাম না আমার প্রেজেন্টেশন আছে, দেরি হলে প্রবলেম হবে। এসব বলার পিপিআর এখন কিনা তুমি ওর সাথে পাগলামি করছো আম্মু? শামীমা এবার নিজেই জেদ ধরেন, কিসের দেরি আবার তোর? তোদের ভার্সিটিতে দেরি গেলে কিচ্ছু হয় না। আমি বলছি নিয়ে যা ওকে, 5 মিনিটে তোর দুনিয়া উল্টে যাবে না। মায়ের জেদি কাব্য এবার করা চোখে কুহু দিকে তাকালো, যেন কাঁচা খেয়ে ফেলবে কুহুকে এই মুহূর্তে। কাব্যের এমন তাকানোতে কুহুর খুব একটা যায় আসতো না। ও স্রেফ দাঁত বের করে হাসত। সেবার গাড়িতে কুহু কাব্যের পাশের সিটটায় বসেছিল। কাব্য গাড়ি ড্রাইভ করছিল বিরক্ত মুখে। কুহু একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে শুধু সেই কখন থেকে। একে তো দেরি হওয়াতে বন্ধুরা কল করে করে মেজাজ খারাপ করে দিচ্ছে, তার উপর এই ছাগল কুহুর অনর্গল বকবকানি। একসময় কাব্য মহা বিরক্ত হয়ে বলেই ফেলল, আর একটা কথা তোর মুখ থেকে বের হলে আমি গাড়ি থেকে তোকে ফেলে দিয়ে চলে যাব কিন্তু। ব্যাস, কুহুর সেই কথাতে ভীষণ মন খারাপ হয়েছিল। ও সেবার সেই যে চুপ করে বসেছিল, টানা 2 দিন কাব্যের সাথে একটা কথাও বলেনি। কাব্য নিজে থেকে কিছু জিজ্ঞেস করার পরেও কথা বলানো যায়নি ওকে। এমনকি কাব্যদের ফ্ল্যাটেও যায়নি ও এ কদিন। সেবার শামীমা অনেক বুঝিয়ে সুঝিয়ে কুহুকে মানিয়ে রাগটুকু ভাঙিয়েছিলেন। সেবার কুহু ছোট ছিল, ওর রাগটুকু অযথা ছিল, তাই ভাঙানো গেছে। কিন্তু
আজকের পর ওদের দুজনের মধ্যকার যে এক দেয়াল সেটা আদৌ কখনো ভাঙা যাবে? কুহুকে এভাবে মন মরা থাকতে দেখে কেন যেন কাব্যের একটুও ভালো লাগছে না। লুকিং গ্লাসে মিররে এতবার তাকাচ্ছে, একবারের জন্য কুহুর চোখে চোখ পড়ছে না। কুহু ওর দিকে তাকাচ্ছেই না, সব সময়ের মতো। কুহু সেই যে চুপচাপ জানালার দিকে তাকিয়ে বসেছিল ওভাবেই তাকিয়ে আছে। মুখে হাসি নেই, ঠোঁটে কথা নেই, চোখে চঞ্চলতাও হারিয়ে গেছে। এমনটা কেন হয়ে গেল? কাব্য তো এমনটা চায়নি কখনোই। ও তো সব স্বাভাবিক করতে চেয়েছিল। কুহু এতটা ভেঙে যাবে ও সেটা আন্দাজাও অবধি করতে পারেনি। কাব্য অন্যমনস্ক ছিল, ডুবেছিল নিজের অন্য একটা জগতে। ওদিকে সাদাত বারবার ডাকছেন কাব্যকে। কাব্য, শুনতে পারছো তুমি আমাকে? কাব্য। এতবার ডাকা ডাকিতে কাব্য হঠাৎ হুঁশে ফিরতেই সামনে আরেকটা মোটর সাইকেল চলে আসে। কাব্য বুঝা মাত্রই গাড়িতে জোরে একটা ব্রেক কষল। আচমকা ব্রেকে সাদাত সামনে ঝুঁকে নিজেকে আটকালেন। একটু হলেও মাথায় ব্যথা লাগতো ওনার। ওদিকে কবিতা দু হাতে মেয়েকে আগলে সামনে ঝুঁকে আবার নিজেকে সামনে নিয়েছেন। সাদাত ভ্রু কুচকে কাব্যের দিকে তাকালেন। এটা কেমন ধরনের ড্রাইভিং কাব্য? মন কোথায় তোমার? ড্রাইভিংয়ে মনোযোগ দাও, গাড়িতে মহিলারাও আছে। কাব্য অপরাধী চোখেই সাদাতের দিকে তাকালো। সরি চাচ্চু। কথাটা বলতে বলতে আরও একবার লুকিং মিররে কুহুর দিকে তাকালো। কুহু এইবার লুকিং মিররে ওর দিকে রাগী মারাত্মক ভ্রু কুচকে তাকিয়ে আছে, যেন এক্ষুনি ওকে চোখে তাকানোতেই ধ্বংস করে দেবে। কাব্য কুহুর চোখে চোখ মিলতেই কুহু অবহেলার শ্বাস ফেলে আবার জানালার দিকে তাকিয়ে ফেল। কাব্য ভ্রু কুচকালো তখনই। কুহু কি ওকে ইগনোর করতে চাইছে? কাব্য ব্যাপারটা ভাবলো। পর মুহূর্তে মনে হলো হয়তো ওই উর্মি অবশ্যই কিছু বলেছে ওকে, তার জন্যই কুহুর এমন রিয়াকশন। কাব্য ভাবলো বাড়ি গিয়ে কুহুর সঙ্গে কথা বলবে। জানা দরকার কুহুর সঙ্গে উর্মির আসলে কি নিয়ে কথা হয়েছে। বাড়ি পৌঁছালে সাদাত মেয়েকে নিয়ে আগে আগেই চলে গেলেন নিজেদের ফ্ল্যাটে। তাই সেবারের মতো কাব্যের আর জিজ্ঞেস করা হলো না কুহুর আসলে কি নিয়ে উর্মির সঙ্গে কথা হয়েছে। পেরিয়ে গেছে মাঝের কটা দিন। কুহু এতটা দিন সম্পূর্ণ বেশ ড্রেস ছিল, এখনও তুলনামূলক সুস্থ বেশ। অবাক করা বিষয় হচ্ছে সুস্থ হবার পরই কুহুর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে। কেমন যেন দিন দিন পুরোটা বদলে গেছে কুহু। আগে যে একটা মায়াবী কুহু ছিল সে এখন কেমন গম্ভীর হয়ে যাচ্ছে দিন দিন। আগের মতো হাসছে না, কথাও ঠিকঠাক কারো সঙ্গে বলছে না। এই যে এখন কুহুর জীবনের সবচেয়ে অদ্ভুত একটা ব্যাপার কুহু করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে কবিতার কাছে বায়না ধরেছে ও চুল কেটে ফেলবে। কোমর সমান চুল এইবার কাঁধ সমান করে ফেলতে চাইছে। সেটাই স্যাম্পল হিসেবে কবিতার কাছে এনে হাজির করেছে কৃতি সাননের কতগুলো শর্ট হেয়ার ছবি। কুহুর এমন অদ্ভুত আবদার শুনে কবিতা তো পুরোটাই হতভম্ব। যে মেয়ে দুনিয়ায় স্তব্ধ, দুনিয়া শুধু তেল শ্যাম্পু ব্যবহার করে চুলকে বহু কসরতের পর কোমর সমান লম্বা করেছিল, সে এখন চুল কাটবে, তাও কাঁধ সমান, যা দিয়ে একটা ছোট বেনুনিও করা যাবে না। সব সময় খোলা ছেড়ে রাখা ছাড়া আর কোনো স্টাইলিং করা যাবে না ওর চুলের ডিজাইনে। কবিতা মেয়ের এই ছেলে মানুষইতে এবার একদমই সায় দিলেন না। রান্নার মশলায় দিতে দিতে গম্ভীর কণ্ঠে বললেন, কুহু, বাচ্চামো করবে না। চুল কাটছো না তুমি এখন? সুন্দর চুল হয়েছে, ওটা থাকুক। যাও এখন এখান থেকে, আমাকে রান্না করতে দাও। কুহু বারণ শুনে মায়ের গলায় এবার ঝুলেই গেল এক প্রকার। আম্মু, ও আম্মু প্লিজ না, এটা এখনকার নতুন ট্রেন্ড, কেটে ফেলি না প্লিজ। প্লিজ সেলুনে চলো না আমার সাথে। কবিতা রান্না রেখে এইবার মেয়ের দিকে ঘুরে তাকালেন। আগের চেয়েও মারাত্মক শীতল কণ্ঠে বললেন, রুমে যাও, পড়তে বসো। আমি এক কথা দুবার বলতে চাইছি না তোমাকে কুহু। কুহুর মন খারাপ হয়ে গেল। ও মায়ের দিকে একবার সে থেকে তারপরে কাঁধ দেখিয়ে জেদ দেখিয়ে হনহনিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নিজের রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। নিজের চুল ইচ্ছা করছে ছিঁড়ে ফেলতে, কারণ এই চুল কাব্য ভাইয়ের পছন্দ। কুহু চায় না ওর জীবনে কাব্য ভাইয়ের আর কোনো অস্তিত্ব থাকুক। চুলের মতো কাব্য ভাইকেও ছুঁড়ে ফেলে দেবে, নিজের শরীর থেকে, আত্মা থেকে, এমনকি মস্তিষ্ক থেকেও। কুহু জেদ বাড়লে সবসময় কান্না পায়, তাই এবারেও পেল। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে দু হাতে নিজের চুল মুষ্টি করে ধরল। আয়নায় দেখল নিজেকে, ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে শুধু। কুহু নাক টানল, চুলের গোড়ায় টান দিতে দিতে নাক টেনে টেনে বলল, এই চুল আমার চাই না, শুনছেন আপনি? চাই না আমার আপনার পছন্দের এই লম্বা চুল। কেটে ফেলবো আমি সব। আমার যে সব কিছু আপনার নামে যা হয়েছিল সব কিছু নষ্ট করে দেবো আমি। প্রয়োজন পড়লে নিজেকেই জ্বালিয়ে দেবো আপনার ভালোবাসার শাস্তি স্বরূপ।
তবুও আপনাকে আমার চাই না। আপনার কোনো অস্তিত্ব আমি আমার জীবনে চাই না, চাই না, চাই না, চাই না, কিচ্ছু চাই না। কুহু জেদ নিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলতে থাকে একের পর এক কথাগুলো। তারপর অস্থির হয়ে নিজের ড্রয়ার থেকে কাঁচি বের করে আচমকা দুবার না ভেবেই চুল একদম ঘাড়ের সমান করে কেটে ফেললো ঘাঁচাং করে। লম্বা এক গোছা চুল তরতর করে গড়িয়ে পড়লো মেঝেময়। কুহু কাঁচি হাতে চুপচাপ মেঝেতে পড়ে থাকা সেই চুলের মুঠির দিকে আনমনা হয়ে চেয়ে রইল। চোখ উপচে জল গড়াচ্ছে শুধু মেয়েটার। এত শখের চুল এগুলো। গালটায় উপচে পড়া কান্নারা বাইরে বেরিয়ে আসতে চাইছে যেন। কুহুরে যখন চুল কেটে পাগল পাগল দশা ঠিক তখনই হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসে। কুহু ফোনটার স্ক্রিনে দেখে উর্মি আপুর মেসেজ। কাব্য উর্মি ঘুরতে গেছে, একসাথে ডিনার করছে সেই ছবি কুহুকে পাঠিয়ে নিচে রেখেছে, লাভলি টাইম উইথ মাই মোস্ট লাভলি পারসন। ছবিগুলো দেখে কুহুর মনে হচ্ছে ওর চারপাশে ভূমিকম্প হচ্ছে। কুহু আচমকা রেগে উঠে ফোনটা হাতে খামচে ধরে উর্মিকে ব্লক করে দিয়ে সোজা সেটা আছড়ে দেওয়ার মতো ছুঁড়ে ফেললো বিছানার ওপর। তারপর দু হাতে নিজের কান্নায় ভেজা মুখ মুছতে মুছতে পাগলের মতো বলতে থাকে,